অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। এ সময় উভয়ে মানবাধিকার সমুন্নত রাখার ব্যাপারে প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। আজ হোয়াইট হাউসের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতি থেকে এই তথ্য জানা গেছে। বিবৃতিতে বলা হয়, চ্যালেঞ্জিং সময়ে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ডক্টর ইউনূসকে ধন্যবাদ জানিয়েছেন জ্যাক সুলিভান। এছাড়া ফোন আলাপে সকল মানুষের মানবাধিকার রক্ষার ব্যাপারে প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন উভয় নেতা। হোয়াইট হাউস জানিয়েছে, একটি সমৃদ্ধ, শক্তিশীল, স্থিতিশীল এবং গণতান্ত্রিক বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছেন জ্যাক সুলিভান। বাংলাদেশ এখন যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে সেসব মোকাবেলায় যুক্তরাষ্ট্র অব্যাহতভাবে সমর্থন জানিয়ে যাবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। ৬টি সংস্কার কমিশন শিগগিরই তাদের প্রস্তাবনা জমা দেবে বলে জানিয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। তিনি বলেন, এরপর মূল কাজ সরকার, নির্বাচন কমিশন এবং রাজনৈতিক দলের। সকালে রাজধানীর সিডাব মিলনায়তনে এক সেমিনারে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, নির্বাচন কমিশনের দায়িত্ব হবে বাস্তবায়ন করা। গত কমাসের ঘটনায় তাদের স্মৃতিতে থাকলে তারা সঠিক দায়িত্ব পালন করবে। রাজনৈতিক দলগুলো গুরুত্বপূর্ণ অংশীজন উল্লেখ করে তাদের অতীতের ভুল ভ্রান্তির ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে বলেও মন্তব্য করেন বদিউল আলম মজুমদার। একটা সরকারের কোর্টে, আরেকটা হলো রাজনৈতিক দলদের কোর্টে, আরেকটা হবে নাগরিকদের কোর্ট। এবং আমাদের ক্ষেত্রে নির্বাচনী সংস্কারের ব্যাপারে আরেকটা গুরুত্বপূর্ণ অংশীজন আছে নির্বাচন কমিশন। তো বলটা হবে তাদের কোর্টে। তারা কিভাবে খেলবে তার উপর নির্ভর করবে যে কিভাবে আমাদের ভবিষ্যৎ, কি রকম ভবিষ্যৎ আমাদের জন্য হতে হচ্ছে। জুলাই আগস্টে গণহত্যার সময় আশুলিয়ার ৬ মরদেহ পোড়ানোর অভিযোগে দায়ের করা মামলায় সাবেক এক এমপি সহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে তিনি তিন বিচারপতির বেঞ্চে আদেশ দেন। এ সময় চিফ প্রসিকিউটর জানান, শেখ হাসিনাকে ফেরত পাওয়া গেলে বিচার কাজ সহজ হবে। তাদের এই জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করার উদ্দেশ্য ছিল যাতে করে মানুষ বুঝতে না পারে যে এদেরকে কে হত্যা করেছে। পুলিশ হত্যা করে পুলিশের গাড়িতে রেখে আগুন দিলে মানুষ মনে করতে পারে যে পুলিশের গাড়িতে যেহেতু আগুন দেওয়া হয়েছে হয়তো এই হত্যাকাণ্ডটা ছাত্র জনতা করেছে। এইভাবে দায়টা অ্যাভয়েড করার জন্য তারা পুলিশের গাড়িতে রেখে আগুন দেয়। এই লাশ পোড়ানোর ঘটনার সাথে সেই সময় কর্মরত 4 জন পুলিশ অফিসারকে আমরা শনাক্ত করেছি। এই 4 জন আর সাইফুল ইসলাম ঢাকা 19-এর এমপি সেই সময়ে, তার বিরুদ্ধে আমরা গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য আবেদন করেছিলাম। খুলনা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকা রুটে দ্রুতগামী ট্রেন জাহানাবাদ এক্সপ্রেস বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করেছে। সকাল 6টায় খুলনা রেল স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে জাহানাবাদ এক্সপ্রেস। 4.25 ঘন্টা ট্রেনটি পদ্মা সেতু হয়ে ঢাকায় পৌঁছায় সকাল 10:30 নাগাদ। খুলনা থেকে ঢাকা রুটে জাহানাবাদ এক্সপ্রেস যাত্রা বিরতি করবে নোয়াপাড়া, সিঙ্গিয়া জংশন, নড়াইল লোহাগড়া, কাশিয়ানী জংশন এবং ভাঙ্গা জংশনে। বেলা 11টায় ঢাকা থেকে ট্রেনটি রূপসী বাংলা এক্সপ্রেস নামে ছেড়ে যশোরের বেনাপোলে পৌঁছবে দুপুর 2:30টায়। বেলা 3টায় ফের এটি বেনাপোল থেকে ছেড়ে ঢাকা পৌঁছবে সন্ধ্যে 7:10 রাত 8টায় ট্রেনটি জাহানাবাদ এক্সপ্রেস নামে আবার ঢাকা থেকে যাত্রা করে খুলনায় পৌঁছবে রাত 11:40। স্বল্প খরচ এবং দ্রুত সময়ে এই ট্রেন যাত্রায় খুশি যাত্রীরা। নতুন রুটে দ্রুত কমে যাওয়ায় এখন যাতায়াতের সময় কম লাগবে বলে জানান অনেকেই। অল্প সময়ের মধ্যেই আল্লাহ যদি ইনশাআল্লাহ ঢাকায় পৌঁছাই তাহলে আমাদের সহজ হয়ে যাবে। তো কম সময়ে আমরা ঢাকা যাব, এটা আমাদের জাস্ট একটা স্বপ্ন ছিল, বাট এখন এটা বাস্তবে পরিণত হয়েছে। সকাল 6টা থেকে আমরা 10টার আগেই পৌঁছে যাব ঢাকাতে। খুবই ভালো লাগছে। আমরা খুব আনন্দ পাচ্ছি, ট্রেনে যেতে খুব সুবিধা, ট্রেন জার্নিটা ভালো আর ভাড়া কম। ঢাকা আরিচা মহাসড়কের ধামরাইয়ে পাল্লা দিয়ে দিন দিন বেড়েই চলছে 3 চাকার যানবাহন। বেপরোয়া গতি, চালকদের অদক্ষতা এবং ট্রাফিক আইন সম্পর্কে ধারণা না থাকায় মহাসড়কে প্রায় ঘটে দুর্ঘটনা। হাইওয়ে পুলিশের সক্ষমতা বাড়িয়ে মহাসড়কে 3 চাকার যানবাহন রোধ করা হবে, এতে কমে যাবে সড়ক দুর্ঘটনা মনে করে হাইওয়ে পুলিশ। প্রতিনিধি আব্দুর রশিদ তুষারের রিপোর্ট, জানাচ্ছেন ইলিয়াস কমল। ঢাকা আরিচা মহাসড়কের ধামরাইয়ে দিন দিন বেড়েই চলছে 3 চাকার যানবাহন। বেপরোয়া গতি, চালকদের অদক্ষতা ও ট্রাফিক আইন সম্পর্কে ধারণা না থাকায় প্রতিনিয়তই মহাসড়কে ঘটছে দুর্ঘটনা।
মহাসড়কের ইসলামপুর থেকে বারুরিয়া পর্যন্ত মাত্র 14 কিলোমিটার সড়ক নিয়ন্ত্রণ করেন সাভার এবং গোলরা হাইওয়ে থানা পুলিশ। ব্যস্ত এই মহাসড়কে গোলরা হাইওয়ে পুলিশের তৎপরতা তেমনটা নেই বললেই চলে। এরা বেশিরভাগ উল্টা পথে যাতায়াত করে এবং এদের একটা নির্দিষ্ট গতিসীমা আছে, কিন্তু এরা এর থেকে ওভার স্পিডে যাওয়ার চিন্তা ভাবনা করে। রুগী দেখে উঠছি, আবার তো দুই ইসলামপুর হাসপাতালে নিতে হবে। মহাসড়কে চলাচল করা 3 চাকার যানবাহন হাইওয়ে পুলিশ আটক করে 2-1টি মামলা দেওয়া হলেও অদৃশ্য কারণে বেশিরভাগ যানবাহন ছেড়ে দেওয়ার অভিযোগ রয়েছে গোলরা হাইওয়ে থানা পুলিশের বিরুদ্ধে। মহাসড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রতিনিয়ত প্রচারণা চালানো প্রয়োজন বলে মনে করেন সচেতন মহল। তবে আমাদের প্রত্যাশা যেটা, যে সড়ক দুর্ঘটনা কমিয়ে আনতে গেলে উল্টো পথে যে যানবাহনগুলো মানে 3 হুইলার বা ছোট যানবাহন চলাচল করে, এটাকে বন্ধ করতে হবে। চালকদের ট্রাফিক জ্ঞান না থাকায় বেশিরভাগ দুর্ঘটনার কারণ বলে জানালেন সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। লোকাল লাইনের গাড়িগুলো যখন এতে উঠে যায়, আপনার মূল সড়কে উঠে যায়, তখন যান চলাচলে বিঘ্ন সৃষ্টি করে, যার কারণে জট তৈরি হয়। স্বল্প জনবল দিয়েই সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করছেন বলে জানান হাইওয়ে পুলিশের গাজীপুর রিজিয়নের এসপি। আমাদের যতটুকু সক্ষমতা আছে ততটুকু সক্ষমতা দিয়ে আমরা চেষ্টা করতেছি। তো আমরা ট্রাই করতেছি আমাদের হাইওয়ে পুলিশ হাইওয়েতে যাতে কম আসে বা আসতে না পারে, ঠিক আছে, বা আসলেও তাদেরকে নিবারণ করা, তাদেরকে ফেরত পাঠানো, এগুলো কাজ আমরা করতেছি। ইলিয়াস কমল, মাই টিভি। গাজীপুরে কালিয়াকৈর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এসএসসি পরীক্ষার ফর্ম পূরণে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ পাওয়া গেছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা এর দায় চাপাচ্ছেন উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার উপর। তবে অভিযোগ অস্বীকার করে লিখিত অভিযোগ পেলে ওইসব শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে শিক্ষা অফিস। গাজীপুর থেকে AKM শিশিরের রিপোর্ট। গাজীপুরের কালিয়াকৈরে সরকারি নিয়মনীতির তোয়াক্কা না করে এসএসসি ফর্ম পূরণে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ করেছে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে। শিক্ষা বোর্ড থেকে এসএসসি পরীক্ষার ফি, কেন্দ্র ফি সব মিলিয়ে 2240 টাকা নির্ধারণ করা হলেও নানা অজুহাতে সাটুরাশোলাটি উচ্চ বিদ্যালয়, খালপার পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়, গ্রাম বাংলা কিন্ডারগার্টেন সহ কয়েকটি স্কুলের বিরুদ্ধে শিক্ষার্থীদের কাছ থেকে 6 থেকে 12,000 টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। আমি খালপার পল্লীমঙ্গল স্কুলে পড়ি, আমার ফর্ম ফিলাপে 7,300 টাকা নিয়েছি। স্যারেরা দিতে বলছে যে 7,300 টাকা ফর্ম ফিলাপ করতে লাগবে, কোচিং এ কি সহ মানে ফ্রি সহ। আমরা তাই দিছি স্যারের কথা মতো। 10,000 টাকা লাস্ট ডেট 9টা পর্যন্ত, পরে টাকা পয়সা কর্জা কইরা পরে 2,000 টাকা ম্যানেজ করা হয় নাই, পরে আরেক দোকান তাতে নিয়ে 10,000 টাকা মিল করে দিচ্ছি। উপজেলা মাধ্যমিক কর্মকর্তার নির্দেশনায় অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে বলে জানান এই প্রধান শিক্ষক। আর টাকা বেশি নিচ্ছেন এ বিষয়ে বক্তব্য নিতে চাইলে মাই টিভি প্রতিনিধিকে ম্যানেজ করতে ব্যস্ত হয়ে পড়েন তারা। না ওই বলছে যে ও চাফার কার টাকা দিবেন, বরকত কে দিছে? না টাকা লাগতো না, টাকা নিয়ে আসুন, চাফার কার টাকা আমাদের না। তবে শিক্ষা অফিসের বিরুদ্ধে শিক্ষকদের অভিযোগ অস্বীকার করে লিখিত অভিযোগ পেলে ওইসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া বলে জানান উপজেলা মাধ্যমিক কর্মকর্তা। স্পষ্টভাবে বলে দিছি, বোর্ড কর্তৃক নির্ধারিত ফর্ম ফিলাপের অতিরিক্ত যদি কোনো প্রতিষ্ঠান নিয়ে থাকে, আমাদের কাছে যদি কোনো লিখিত যদি এরকম অভিযোগ আসে, আমরা ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমরা বিভাগীয় ব্যবস্থা নিই। এই উপজেলায় 52টি সরকারি উচ্চ বিদ্যালয় ও 178টি কিন্ডারগার্টেন রয়েছে। AKM শিশির, মাই টিভি, কালিয়াকৈর, গাজীপুর। শিল্পী সংকট, প্রেক্ষাগৃহের স্বল্পতা আর লগ্নিকারকদের আগ্রহ কমে যাওয়ায় দিনকে দিন দেশের চলচ্চিত্র শিল্প স্থবির হয়ে পড়েছে বলে মনে করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। সংকট উত্তরণে নতুন বাংলাদেশের সরকার ইতিমধ্যেই চলচ্চিত্রের উন্নয়ন এবং বিকাশে নানামুখী কার্যক্রম হাতে নিয়েছে বলে জানান চলচ্চিত্র নির্মাতারা। জাহিদ আহমেদ বাবুর বিশেষ রিপোর্ট। হাতুড়ি পেরেকের এই খটখট শব্দে মুখরিত এফডিসির বেশিরভাগ আঙিনা। ফ্লোরে ফ্লোরে চলছে শিল্পের অবকাঠামো নির্মাণ। মহাসমারোহে চলা এসব এক একটি অবকাঠামো তৈরির চিত্রটি দেখে সহজেই মনে হতে পারে এটি কোনো সিনেমার শুটিংয়ের নির্মাণাধীন সেট, কিন্তু না, এটি একটি বিজ্ঞাপন চিত্র ধারণ করার লক্ষ্যেই তৈরি করা হচ্ছে শুটিংয়ের সেট। এফডিসিতে শুটিং বাবদ খরচ কমে যাওয়ার কারণে নির্মাতারা এখন এফডিসি মুখী হচ্ছেন বলে জানান এই শিল্প নির্দেশক। আমরা তো বিভিন্ন জায়গাতেই কাজ করি, এখন বিভিন্ন জায়গাতে কাজ করার বিভিন্ন রকম অপশন আছে। তো এফডিসিতে এটা একটা প্রফেশনাল জায়গা, এটা আমরা আগের থেকেই করি। আগে যতটুকু ছিল এখন নাকি কিছু কমছে আর কি। এফডিসির প্রশাসন ভবনের আঙিনা জুড়ে শুটিংয়ের সেট তৈরিতে ব্যস্ত একজন শিল্প নির্দেশক বললেন, এখানে অনুষ্ঠিত হবে বিপিএল এর থিম সং এর শুটিং। একটা বিপিএল এর প্রজেক্ট,
এটা হলো আমাদের সাকিব খান, ওনার একটা থিম সঙ্গের উপরে একটা সেট হবে এখানে, ওই সেটে গান, থিম সঙ্গের গান আর কি 25 তারিখ। তবে দেশের চলচ্চিত্রের উৎপাদন ব্যবস্থা সচল রাখতে নানামুখী পদক্ষেপ নেওয়ার কথা জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। চলচ্চিত্র জগতেরও যে দীর্ঘদিনের স্থবিরতা আছে, নানান ধরনের সমস্যা রয়েছে, সরকারের জায়গা থেকে আমরা পৃষ্ঠপোষকতা করতে চাই। এদিকে চিত্র পরিচালক সাইমন তারেক জানান, জুলাই পরবর্তী চলচ্চিত্র অঙ্গন ভালোই যাচ্ছে। 5 আগস্টের পরে আমাদের চলচ্চিত্র ঘুরে দাঁড়াচ্ছে। এফডিসিতেই অন্তত যে ভাড়া ছিল সেটা অর্ধেক করা হয়েছে, যদিও এখনও সার্কুলার আমাদের হাতে আসে নাই। তবুও নির্মাতারা এফডিসি মুখী হচ্ছে। যতক্ষণ পর্যন্ত আমলাতান্ত্রিক জটিলতা থেকে না বেরোতে পারবো আমরা, ততক্ষণ পর্যন্ত সাংস্কৃতিক অঙ্গন কোনোভাবেই উত্তরণ করা সম্ভব না। শিল্পী সংকট, দর্শকের মনের মতো সিনেমা নির্মাণের ব্যর্থতা এবং এই অঙ্গনে বিরাজমান আমলাতান্ত্রিক জটিলতার অবসান হলে চলচ্চিত্র শিল্প পুনরুজ্জীবিত হবে বলে মনে করছেন শিল্পী ও কলাকুশলীরা। তারা বলছেন, দেশের প্রেক্ষাগৃহের সংখ্যা বাড়ানোর পাশাপাশি গল্প নির্ভর এবং মানসম্মত সিনেমা নির্মাণ করতে পারলে ঘুরে দাঁড়াবে বাংলাদেশের ঐতিহ্যবাহী চলচ্চিত্র শিল্প। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। অতীতের মতো বড়দিন উপলক্ষে রাজধানীতে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানিয়েছেন ডিএমপি। সকালে কাকরাইলের সেন্ট ম্যারিজ গির্জায় নিরাপত্তা মহড়া শেষে একথা জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার মাসুদ করিম। বলেন, গির্জাগুলোতে নিরাপত্তা বেষ্টনী তৈরিতে পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সাদা পোশাকে নিরাপত্তার দায়িত্ব পালন করবে। পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরাও মাঠে থাকবে বলেও জানান ডিএমপির এই শীর্ষ কর্মকর্তা। একই সাথে আপনারা জানেন যে বর্তমানে আমাদের সেনাবাহিনী আমাদের সাথে আছে, তারাও মাঠ পর্যায়ে কাজ করছে। তো সবার সহযোগিতা নিয়ে আমরা আশা করি এই বড়দিন অত্যন্ত আনন্দঘন পরিবেশে উদযাপন করতে সক্ষম হব। ধন্যবাদ সবাইকে। সুন্দর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। আমাদের ডিএমপি পুলিশ বাহিনী, সোয়াট বাহিনী এখানে ইতিমধ্যেই তাদের মহড়া দিয়েছেন। গাজীপুরের শ্রীপুর পৌরসভার মোল্লাপাড়া এলাকায় একটি বোতাম তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় 3 জন নিহত হয়েছেন। নিহতরা হলেন মজলুম হক, সোহাগ সরকার এবং শাওন। নিহতরা ওই কারখানায় রং মিস্ত্রি হিসেবে কাজ করছিলেন। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। নিহতদের সাথে সোহান সহ মোট 9 জন রং করার কাজ করছিলেন। গুরুতর আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। এই ঘটনা পরিদর্শন করেন যৌথ বাহিনীর মেজর আশরাফুল ইসলাম, শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার সজীব আহমেদ সহ অন্যান্যরা। আজ 24 ডিসেম্বর 2021 সালের এই দিনে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান 10 লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারায় অন্তত 40 জন। দীর্ঘ সময় পার হলেও বরগুনার নৌ রুটে লাগেনি কোনো আধুনিকতার ছোঁয়া। যাত্রীরা বলছেন, লঞ্চ সিন্ডিকেট বন্ধ করলে মিলবে সুরাহা। প্রতিনিধি শফিকুল ইসলাম স্বপনের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। 2021 সালের 24 ডিসেম্বর রাতে ঢাকা থেকে বরগুনার উদ্দেশ্যে ছেড়ে আসে লঞ্চ এমভি অভিযান 10। ঝালকাঠি সুগন্ধা নদীতে পাড়ি দেওয়ার সময় ঘটে ভয়াবহ অগ্নিকাণ্ড। এতে মারা যান 40 যাত্রী। অনেকে জীবন নিয়ে কোনো মতে ফিরে এলেও আজও ভোলেননি সেদিনের বিভীষিকাময় স্মৃতি। ওই 24 তারিখ রাতে বেঁচে গেছি, যেটা এটা আসলে বেঁচে গেলে বললে হবে না, এটা আসলে আল্লাহর একটা হয়তো বা কৃপা ছিল, উনি বাঁচাইবেন বিদায় বেঁচে গেছি। দীর্ঘ সময় পার হলেও বরগুনার নৌরুটে বাড়েনি সেবার মান। নিরাপত্তা সরঞ্জাম কিংবা যাত্রী সেবার তোয়াক্কা করছে না লঞ্চ কর্তৃপক্ষ। পুরনো লঞ্চের ধীরগতি আর নিম্নমানের সেবায় বিড়ম্বনার শিকার হচ্ছেন যাত্রীরা। প্রায় 40 জন লোক প্রাণ হারায় এবং শতাধিক লোক আহত হয়, কিন্তু সেই অগ্নিকাণ্ডের দৃশ্য এখনো মনে পড়লে আমাদের সেই কান্নায় বুক ফেটে আসে। ক্যাপাসিটির উপরে যদি ইঞ্জিন গতি বাড়িয়ে দেয় তাহলে সেটা বাস্ট হইতে পারে, আগুন লাগতে পারে। সেই লঞ্চেই আমাদের এই বঙ্কিমচন্দ্র মজুমদার তিনি আগুন তার স্ত্রী সহ পুড়ে যায়। তো আমরা জনগণের পক্ষ থেকে এই সরকারের প্রতি বা লঞ্চ কর্তৃপক্ষ যারা এখনো চালায়, যেন এইভাবে একটা সুব্যবস্থা থাকে, যাতে এই ধরনের আর কোনো মর্মান্তিক ঘটনা না ঘটে। যাত্রী সংকটের অজুহাতে বন্ধ রাখা হয়েছে ঢাকা আমতলী রুটের লঞ্চ যোগাযোগও।
যাত্রীদের অভিযোগ এ বিষয়ে উদাসীন বরগুনা নৌবন্দর কর্তৃপক্ষ। তবে কর্তৃপক্ষ বলছে লঞ্চ মালিকদের সাথে যোগাযোগ অব্যাহত রয়েছে। গতি নিয়ন্ত্রণের বড় বড় জাহাজ যেগুলো আছে ওগুলো গতি নিয়ন্ত্রণ করে আপনার 500 ফিট চলে যায়, গতি নিয়ন্ত্রণে রাখার পর তারপর সামনে চলে যায়। তখন এইরকম একটা জাহাজ সামনে পড়ে গেলে তাদের দুর্ঘটনা ঘটতে পারে। জোর প্রচেষ্টা আছে যে নদীপথের লঞ্চগুলো তারা নিয়মিত পরিচালনা করুক, এই নিয়ে তাদের লগে প্রতিনিয়ত আলাপ আলোচনা আমাদের হচ্ছে এবং তাদেরকে বোঝাচ্ছি। নদীমাতৃক বাংলাদেশে নদীপথে চলাচল হবে নিরাপদ, নৌযানগুলো হবে আধুনিক ও উন্নত, এমন প্রত্যাশা চলাচলকারীদের। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।